ঘুরতে সহায়তা করে সেটা হচ্ছে টর্ক। দেখো এই সিস্টেমটা দেখো ঘুরছে, তাহলে অবশ্যই কি হচ্ছে এখানে টর্ক প্রযুক্ত হয়েছে, তাই না? তার মানে তোমার আশেপাশে যত জিনিস ঘূর্ণনশীল সব জায়গায় কি হয়েছে টর্ক প্রযুক্ত আছে। চলো দেখি ইলেকট্রিক ডাইপোল সিস্টেমে কিভাবে টর্ক সৃষ্টি হয়। তার আগে আমরা কিছু বিষয় একটু জেনে নিই, একটু খেয়াল করো। মাইন্ড ইট, মাইন্ড ইট, এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, যখন আমরা তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে এই ধরনের রেখাগুলো দেখতে পাই, ওই রেখাগুলোকে কি বলা হয় বলো তো দেখি? লাইনস অফ ফোর্স, রাইট? তড়িৎ বলরেখা, তাই না? তাহলে এইগুলোকে কি বলা হয়? লাইনস অফ ফোর্স বা তড়িৎ বলরেখা। মনে আছে তোমাদের? তড়িৎ বলরেখার সিস্টেম আমরা কি শিখেছিলাম? ওখানে শিখেছিলাম পজিটিভ চার্জ থেকে উৎপন্ন হয়, কিন্তু কি হয় বলো তো দেখি? নেগেটিভ চার্জে শেষ হয়, তাই না? তার মানে যখনই ইলেকট্রিক ফোর্স গুলোকে আমরা দেখতে পাই তখন দেখো আমরা এই ধরনের রিপ্রেজেন্ট করতে পারি পজিটিভ থেকে উৎপন্ন, তার ডিরেকশন কোন দিকে? নেগেটিভ সাইড। ওকে, এখন ঘটনা যেটা সেটা হচ্ছে যদি আমরা এটাকে সুষম তড়িৎ ক্ষেত্র কল্পনা করো, কারণ দেখো দুটি বলরেখার মধ্যে ডিসটেন্স কিন্তু সমান, এই ডিসটেন্স দেখো সমান, রাইট? তার মানে প্রত্যেকটা কি সমান, তাহলে এই ক্ষেত্রটাকে আমরা কি সুষম তড়িৎ ক্ষেত্র হিসেবে আখ্যায়িত করতে পারি, পারি না? অবশ্যই পারি। এখন একটু খেয়াল করো, যদি আমি এখানে পজিটিভ চার্জ স্থাপন করি, এই বিন্দুতে একটা পজিটিভ চার্জ স্থাপন করলাম কিউ পরিমাণ, বলো তো এই পজিটিভ চার্জের ডিরেকশন কোন দিকে হবে? দেখো এদিকে পজিটিভ আছে, রাইট? তাহলে অবশ্যই পজিটিভ চার্জকে এদিকে ঠেলবে, তাই না? তার ডিরেকশন হবে ওইদিকে। তার মানে পজিটিভ চার্জ বল অনুভব করবে কোন দিকে বলো তো দেখি? এইদিকে। আর আমরা জানি F সমান QE, তাই না? তাহলে তড়িৎ প্রাবল্যের দিকও হবে কি পজিটিভ চার্জের জন্য ওইদিকে। আচ্ছা, তার মানে এক কথায় কি বলের দিক ওইদিকে। যদি নেগেটিভ চার্জ হতো তাহলে কি হতো বলো তো দেখি? দেখো পজিটিভ চার্জ টানবে আর নেগেটিভ চার্জ কি করবে? ঠেলবে। তার মানে ঘটনা এইদিকে হচ্ছে কি ইলেকট্রিক ফোর্সের দিক। ক্লিয়ার? ওকে, এখন আমরা চলে যাই আমাদের মেন থিওরিটিক্যাল অংশে বা মেন অংশে। একটু খেয়াল করো, আমরা এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র কল্পনা করতে পারি। ধরে নাও এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র, যেগুলোকে আমি লাইনস অফ ফোর্স দ্বারা কি চিহ্নিত করছি। ওকে, আচ্ছা, স্বাভাবিক অর্থেই এই সাইডে হচ্ছে পজিটিভ চার্জ, এই সাইডে হচ্ছে কি বলতো দেখি? নেগেটিভ চার্জ, তাই না? আচ্ছা, এখন এখানে আমরা একটা ডাইপোল সিস্টেম তৈরি করব, ইলেকট্রিক ডাইপোল বা ডাইপোল সিস্টেম তৈরি করব। খেয়াল করো, ধরে নাও এখানে আছে প্লাস কিউ চার্জ আর এখানে আছে মাইনাস কিউ চার্জ। ওকে, এবং এই চার্জ দ্বয় একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করছে, পরস্পর থেকে যে ডিসটেন্স এই দুইটা চার্জের মধ্যে এটা আমরা ধরলাম হচ্ছে ডি। এখন তড়িৎ প্রাবল্যের ডিরেকশন কোন দিকে বলো তো? ঊর্ধ্বমুখী তড়িৎ প্রাবল্য, এইদিকে তড়িৎ প্রাবল্যের দিক ধরে নিলাম, অর্থাৎ উপরের দিকে তড়িৎ প্রাবল্যের দিক। তার মানে এখান থেকে ঊর্ধ্বমুখী তড়িৎ প্রাবল্য। ওকে, আমরা যখন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক পড়েছিলাম, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে ছিল বলো তো দেখি? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, অর্থাৎ এইদিকে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক, যাকে আমরা পি দিয়ে চিহ্নিত করেছিলাম। দেখ মনে আছে তোমাদের? একটু খেয়াল করো, আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে F সমান QE, তাই না? আবার দেখো ডাইপোল মোমেন্ট কি সেটাও আমরা কি জানি? P is equal যে কোনো একটি চার্জ এবং চার্জ দ্বয়ের মধ্যকার দূরত্ব, ডিসটেন্স QD। যেহেতু আমরা এখানে ভেক্টর দিয়েছি তাহলে P এর উপরে আমরা একটা ওইদিকে একক ভেক্টর দিয়ে তাহলে ইন্ডিকেট হয়ে গেল। ওকে, তো এখন খেয়াল করো, এই যে ডাইপোল সিস্টেম, এখানে ইলেকট্রিক ডাইপোল তৈরি হয়েছে, তাই না? বলো তো দেখি এই পজিটিভ চার্জ কোন দিকে বল অনুভব করবে? পজিটিভ চার্জ বল অনুভব করবে এই বরাবর, ওই যে ওই সাইডে আমি তোমাদের
রাইট? পজিটিভ চার্জ এইদিকে বল অনুভব করে, অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ সাইডে বল অনুভব করে, রাইট? তাহলে দেখো তো পজিটিভ চার্জ হলে অবশ্যই বল অনুভব করবে এদিকে, F সমান কত হবে বলো তো? QE। এখন আবার খেয়াল করো, এই যে নেগেটিভ চার্জ কোন দিকে বল অনুভব করবে? এই দিকে বল অনুভব করবে, সেটা হবে F সমান QE, তাই না? এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, তোমরা ফার্স্ট ইয়ার যেটা পড়েছিলে সেটা কি বলো তো দেখি। এখানে একটা বল এইদিকে, এদিকে আরেকটা বল যদি ক্রিয়া করে, তাহলে এই সিস্টেমটা কি হয় বলো তো? ঘুরে না, রোটেট করে, ঘুরতে থাকে। তাহলে যেখানেই ঘূর্ণন সেখানেই কি বলো তো দেখি? টর্ক। তাহলে এখানে একটু খেয়াল করো তো, একটা বল ওইদিকে সমান বল, ঠিক সেম টাইপের বল দেখো তার বিরুদ্ধে কাজ করছে, তাহলে এই সিস্টেমটা কি হয় বলো তো? রোটেট করবে, ঘুরবে, তাই না? এখন ঘটনা তোমাদের কোশ্চেন হতে পারে যেটা, সমগ্র সিস্টেম কি এদিকে ওদিকে সরে যে কি এইভাবে ঘুরবে, এদিকে ওদিকে বিচরণ করে কি ঘুরবে, নাকি এখানে স্ট্যাটিক বা এই জায়গায় তার অবস্থান বা এই অক্ষটাকে ঠিক রেখেই এইভাবে ঘুরবে? এটা একটা কোশ্চেন তোমাদের স্বাভাবিক হতেই পারে, রাইট? হ্যাঁ, একটু খেয়াল করো তো, এদিকে আমি তোমাদের কোশ্চেনের জবাবটা উল্লেখ করছি। বলো তো এখানে নেট ফোর্স কত? নেট ফোর্স কত? দেখো এদিকে ক্রিয়াশীল হচ্ছে QE, তাই না? ঠিক তার বিরুদ্ধে আরেকটা QE কাজ করছে, এটা আমরা ভেক্টর চিহ্ন না দিই, QE কাজ করছে, তার মানে 0। তাহলে কোন সিস্টেমের নেট ফোর্স যদি 0 হয়, তাহলে ওই সিস্টেমের ভর কেন্দ্র স্থির থেকে ঘূর্ণায়মান থাকে। ওকে, তার মানে এখানে চার্জ সিস্টেমের ভর কেন্দ্র, অর্থাৎ আমি ধরলাম এই বিন্দু, ও বিন্দু, এই জায়গায় ফিক্স থেকে কি হবে? ঘূর্ণনশীল হবে। ক্লিয়ার? তার মানে এই সিস্টেমটা এদিক ওদিকে না সরে ঠিক এখানে থেকেই এইভাবে কি হবে? ঘুরতে থাকবে, এইভাবে ঘুরতে থাকবে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের ক্যালকুলেশনের দিকে যেতে পারি। ওকে, চলো দেখি, একটু ঘুরে আসি। এই সিস্টেমটাকে আমি ধরলাম E এবং P এর মধ্যে যে কোণ, এই কোণটা হচ্ছে থিটা কোণ। এটা কি? তড়িৎ প্রাবল্য, ওকে, বা তড়িৎ ক্ষেত্র। P হচ্ছে ডাইপোল মোমেন্ট, তার মধ্যে আমরা কোণ নিয়েছি থিটা কোণ। ওকে, আচ্ছা, এখন এই সিস্টেমটাকে আমরা তুলে নিয়ে এসে তোমাদের বোঝার তাগিদে আমরা আলাদাভাবে আঁকতে চাই। এখানে খেয়াল করো তো, যাই হোক এই অংশটা আমরা একটু মুছে দিতে পারি। হ্যাঁ, এই অংশটা মুছে দিলাম। এখন এই সিস্টেমটাকে আমরা এঁকে ফেলি। এদিকে E আর এটা ছিল হচ্ছে P, এটা থিটা, এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে D। এখানে পজিটিভ চার্জ ছিল, এদিকে F সমান QE ক্রিয়াশীল ছিল, এখানে ছিল নেগেটিভ চার্জ, এখান থেকে এই বরাবর কাজ করেছিল F সমান QE বল, রাইট? এখন খেয়াল করো, আমরা ধরে নিলাম এখান থেকে ও বিন্দুটা হচ্ছে সিস্টেমের ভর কেন্দ্র, এখান থেকে এই ডিসটেন্সটা হচ্ছে x, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা স্বাভাবিক অর্থেই যেটা হবে সেটা হচ্ছে d - x, রাইট? ঠিক আছে না? আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই একটা ত্রিভুজ আমরা অঙ্কন করলাম, এটা যদি থিটা হয় এটাও কি হবে? থিটা। আবার এখান থেকে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আমি এখানকার x কন্ডিশনটা মুছে দিতে পারি। হ্যাঁ, দিয়ে এখানে x দিয়ে দিলাম, অর্থাৎ এই কেন্দ্র থেকে এই দূরত্ব x, এখান থেকে d - x টা আমি মুছে দিলাম, দিয়ে এখান থেকে আমি d - x লিখে দিলাম। ধরে নাও এই একটা ত্রিভুজ হলো। এখন বলো তো, এটা যদি থিটা হয় একান্তর কোণ হিসাবে এটাও থিটা হবে, এটা থিটা হলে বিপরীত কোণ হিসাবে এটাও কি থিটা হবে, তাই না? আচ্ছা, এটা অতিভুজ, এটা লম্ব আর এটা ভূমি, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে একটু খেয়াল করো, এই অবস্থা থেকে এই অবস্থা যে দূরত্ব, এটা আমরা পাবো হচ্ছে x sin থিটা। ওকে, আচ্ছা, কারণ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, লম্ব অতিভুজের মধ্যে রিলেশন, আর অতিভুজ জানা আছে, থিটা জানা আছে, তাহলে লম্বটা আমরা x sin থিটা লিখতে পারি, পারি না? ওকে, ছোট্টকালে আমরা ত্রিকোণমিতি পড়েছিলাম। এখন আবার খেয়াল করো তো, এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের এটা কোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ, d - x টা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব, তাহলে এটা কত হবে? d - x sin থিটা। এখন তাহলে ভর কেন্দ্র কোনটা? O, তাহলে বলো তো এই F বল থেকে
বলটা আমি লিখে ফেললাম, ঠিক আছে। এখন বলো তো দেখি এই F বল থেকে এই ভর কেন্দ্রের লম্ব দূরত্ব কতটুকু, এইটা। তাহলে আমরা ওটা লিখে ফেলি d - x sin θ। তাহলে একটা বলের জন্য আমরা কি দ্বন্দ্বের ভ্রামক বা টর্ক খুঁজে পেলাম। নেক্সট প্লাস পরবর্তী দেখো আরেকটা বল এখানে কাজ করছে, তাই না? তাহলে ওই বল এবং ওই বল হতে বলো তো ভর কেন্দ্রের যে লম্বের দূরত্ব, এই দূরত্বটা কত, x sin θ। তাহলে x sin θ, রাইট? ওকে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি FD sin θ minus fx sin θ plus fx sin θ। দেখো fx sin θ কেটে যায়, রাইট? তাহলে টোটালটা আমরা কি পেতে পারি, FD sin θ পেলাম। ওকে, ওই সাইডটা আমরা লিখতে পারি। তাহলে টর্ক আমরা কত পেলাম, FD sin θ, তাই না? কিন্তু f সমান আমরা কি জানি বলো তো, f সমান আমরা জানি, দেখো আমাদের f সমান জানা আছে QE, ওই যে ওখানে f সমান QE লেখা আছে। তাহলে আমরা এটা লিখতে পারি QE d sin θ। ওকে, এগুলো কিন্তু আমরা টর্ক খুঁজে পাচ্ছি। এই ইকুয়েশনগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এখানে আমি পেয়েছি এটা হচ্ছে টর্ক। ওকে, এখন দেখো তো QD সমান কি, আমরা জানি P সমান অর্থাৎ দ্বিমেরু ভ্রামক সমান কি বলতো, চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফল, রাইট? তাহলে এখান থেকে আমরা টাউ সমান কি লিখতে পারি বলতো দেখি, QD সমান আমরা লিখতে পারি P। তাহলে PE sin θ লিখতে পারি, রাইট? এখন যদি ভেক্টর কন্ডিশনে, এই যে আমরা টর্ক খুঁজে পেয়েছি, এখন যদি আমরা ভেক্টর কন্ডিশনে চলে যাই তাহলে কি হয় বলতো, টাউ এর উপরে ভেক্টর দিয়ে দাও P ক্রস E, ঠিক আছে না? কারণ PQ sin θ P ক্রস Q ছিল, দেখো ওই ভেক্টরে পড়েছিলাম, ঠিক P sin θ। তাহলে আমরা কি লিখতে পারি, P ক্রস E, তাই না? এখন খেয়াল করো, যদি আমরা ম্যাক্সিমাম টর্ক এখানে সৃষ্টি করতে যাই তাহলে কি হবে? অবশ্যই P কনস্ট্যান্ট, ধরে নাও ডাইপোল মোমেন্টের ক্ষেত্রে, ডাইপোল সিস্টেমের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট কনস্ট্যান্ট, E একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্রে অবস্থান করছে। তাহলে এখানে ভেরিয়েবল হচ্ছে থিটা। তাহলে এই যে sin θ দেখতে পাচ্ছ, এই sin θ কে যদি আমরা ম্যাক্সিমাম করে দিতে পারি তাহলে টর্ক কিন্তু ম্যাক্সিমাম হয়ে পড়বে, রাইট? তাই sin θ কে ম্যাক্সিমাম কিভাবে করতে পারি, থিটা যদি 90 ডিগ্রি হয় তবে দেখো sin 90 ডিগ্রি ইজ ইকুয়াল কত হয়, +1, তাই না? এত হয়, তাহলে সেটা ম্যাক্সিমাম হয়ে যায় sin এর সর্বোচ্চ মান। তাহলে টাউ ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে কত বলতো, PE। তাহলে ম্যাক্সিমাম টর্ক যখন নির্ণয় করতে বলা হবে তখন আমরা কি টাউ ম্যাক্স সমান PE লিখতে পারবো। তাহলে টাউ ম্যাক্স ইজ ইকুয়াল আমরা P সমান কি জানি বলতো, QDE লেখা যাবে। ওকে, এখন তাহলে এই সিস্টেমটার জন্য আসলে চিত্রটা কেমন হতে পারে একটু খেয়াল করি আমরা। দেখো এই 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 ছিল, এখন টর্ক আমরা কিভাবে পাচ্ছি দেখো তো, এখানে পজিটিভ একটা চার্জ, এটা হচ্ছে নেগেটিভ চার্জ। ওকে, ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে এদিকে। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে আমরা জানি ডাইপোলের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের ডিরেকশন হয় কোন দিকে বলতো, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, রাইট? তাহলে এদিকে হবে হচ্ছে ডাইপোল সিস্টেমের দিক বা ডাইপোল মোমেন্টের দিক। তাহলে এখন বলতো ডাইপোল মোমেন্ট, এই যে থিটাটা আমরা পেয়েছিলাম, এই থিটাটা কার কার মধ্যে ছিল দেখো তো, E এবং P এর মধ্যে, রাইট? কোন E এবং P এর মধ্যে কোন ছিল, রাইট? থিটাটা। তার মানে ঘটনা E এবং P এর মধ্যে দেখো কোন এই মোমেন্টে কত, এই মোমেন্টে কোনটা থিটা হয়ে গেছে দেখো 90 ডিগ্রি, তাই না? তাহলে এই সিস্টেমে যদি থাকে তাহলে আমরা তখন কি ম্যাক্সিমাম টর্ক পাবো। ক্লিয়ার? এখন আমরা ডাইপোল মোমেন্ট আসলে বাস্তবিক সিস্টেমে কিভাবে কাজ করে, কারণ আমি তোমাদের যেটা বলেছি যখনই কোনো কিছু পড়বা সেটা বাস্তবিক সিস্টেমের সাথে অ্যাড করে দিবা, কারণ কি ফিজিক্স মানে কি তোমার আশেপাশে যা আছে সব কি সম্পৃক্ত, রাইট? দেখো ডাইপোল সিস্টেমের আমরা একটা উপযুক্ত এক্সাম্পল এইভাবে দিতে পারি, একটু খেয়াল করো। মাইক্রোওয়েভ ওভেন অর্থাৎ মাইক্রো ওভেন, যেটাতে আমরা খাবার গরম করি বাসা বাড়িতে, বিশেষ করে বিভিন্ন খাবার তৈরি করি। ওকে, তো এই মাইক্রো
ফলে যেটা হয় সেটা হচ্ছে, যদি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে কোনো পানিযুক্ত কোনো কিছু দেওয়া হয়, একটু খেয়াল করো ভালো করে, আমি একটু বলে দিই। পানির ক্ষেত্রে এই ধরনের আমি তোমাদের দেখিয়েছিলাম, অক্সিজেন হাইড্রোজেন বন্ড, রাইট? এখানে এই সিস্টেমটার জন্য, এটা ধরে নাও বাদ, এই সিস্টেমটার জন্য কি হবে, এখানে একটা পজিটিভ আর এটা নেগেটিভ চার্জের সৃষ্টি হবে। ওকে, বলো তো এই অংশটা যদি বাদ থাকে তাহলে এটাকে একটা ডাইপোল নয় কি? কারণ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ অবশ্যই ডাইপোল। আবার তুমি এই অংশটা বাদ দিয়ে একটু এটা চিন্তা করো পজিটিভ, কারণ এখানে আরেকটা কিন্তু নেগেটিভ চার্জ চলে আসে, এই অংশটা এখন বাদ মনে করো, তাহলে পজিটিভ নেগেটিভ এটা একটা ডাইপোল সিস্টেম, রাইট? এবং এদের মধ্যে আমরা দেখেছিলাম কত 15 ডিগ্রি প্রায় কোণ উৎপন্ন হয়ে থাকে, রাইট? 105 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন মাইক্রোওয়েভ ওভেনে যদি এই পানি যুক্ত কোনো খাবারকে দেওয়া হয় তাহলে কি হয় জানো? এই অসিলেটের কারণে যেটা হয়, এই যে অক্সিজেন হাইড্রোজেনের যে শক্তিশালী বন্ধন, এই বন্ধনটা ভেঙে যায়। ফলে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি থার্মাল এনার্জিতে কনভার্ট হয়, অর্থাৎ হিট উৎপন্ন হয়। তখন কোন খাবার যদি আমরা ওখানে রাখি, ওই খাবারের মধ্যে যে পানি হিট তৈরি করার কারণে খাবারটা উত্তপ্ত হয়। একটু খেয়াল করো, এভাবে আমরা বলতে পারি যেটা দুইটা পাশাপাশি মাইক্রো ওভেন আছে, একটা মাইক্রো ওভেনে তুমি কি করলা, পানিযুক্ত খাবার ধরে নাও, কি দেখবা কি মিষ্টি জাতীয় খাবারই ধরে নাও, লাড্ডু যার মধ্যে কিছুটা জেলির ন্যায় কি পানি থাকে, আরেকটা পাত্রে তুমি যেটা নিলে সেটা হচ্ছে শুকনা টোস্ট নিয়েছো বা বিস্কিট নিয়েছো, নিয়ে তুমি একই টাইমে দুইটা মাইক্রো ওভেনে কি করলা, ঢুকিয়ে দিলা। যদি ঢুকিয়ে দাও 5 মিনিট রেখেছো, 5 মিনিট রেখে যদি বের করো তাহলে তুমি লাড্ডু খেতে গেলে যে গরম অনুভব করবা, টোস্টটা খেতে গেলে তার চেয়ে তুলনামূলক কম গরম অনুভব করবা। কারণটা কি বলতো? লাড্ডুর মধ্যে পানির পরিমাণ বেশি ছিল, ফলে যেটা হয়েছিল সেটা কি বলতো, তার হাইড্রোজেন হাইড্রোজেনের যে বন্ড থাকে, বন্ডগুলো কি ভেঙে ইলেকট্রিক এনার্জি হিটে কনভার্ট হয়ে যায়। এইজন্য লাড্ডুতে হিট এনার্জি বেশি প্রডিউস হয়, উৎপন্ন হয়। আর শুকনা যে খাবার টোস্ট নিয়েছিলাম ওখানে পানির পরিমাণ নাই বললেই চলে, এইজন্য তুলনামূলক অনেক অনেক কি ওটা কম থাকে, গরম, রাইট? এইভাবেই ডাইপোল সিস্টেমের পরিবর্তনের কারণে অসিলেটের মাধ্যমে মাইক্রোওয়েভ ওভেন কাজ করে কোনো বস্তুকে গরম করে বা কোনো খাবারকে গরম করে। ওকে, এখন আমরা একটু চিত্রের মাধ্যমে এটা দেখতে চাই। এখানে ইলেকট্রিক ফিল্ড কন্টিনিউ মাইক্রো ওভেনের মধ্যে দেখো অসিলেট করছে, অর্থাৎ তরঙ্গায়িত হচ্ছে। ওকে, তো এখন অ্যান্টিনোড, তারপরে নোড মানে সুস্পন্দন, স্পন্দমিতে দেখো অসিলেট কন্টিনিউ চলতে আছে। ওকে, এখন এর মধ্যে যদি আমরা পানিযুক্ত কোনো খাবার দিই, কি ঘটনাটা ঘটবে দেখো। এই যে H2O পানির একটা মডেল চলে এসেছে। ইলেকট্রিক ফিল্ড কি হয়, কন্টিনিউ অসিলেটের কারণে ডাইপোল সিস্টেমটাও দেখো ঘুরতে থাকে। ফলে যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড থাকে, ওই বন্ড ভেঙে ইলেকট্রিক এনার্জি হিট এনার্জিতে প্রডিউস করে। দেখো হিট এনার্জিতে কন্টিনিউ প্রডিউস করবে, ফলে এই হিট যে খাদ্যদ্রব্যের মধ্যে উৎপন্ন হচ্ছে সেই খাদ্যদ্রব্যটাকে উত্তপ্ত করবে। এখন আমরা ডাইপোল সিস্টেমের ক্ষেত্রে কিভাবে অবস্থান পরিবর্তনের জন্য কাজ করতে হয় বা বিভব শক্তি নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা দেখতে চাই। তো মনে রেখো যেটা, সেটা হচ্ছে বহিস্থ তড়িৎ ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের অবস্থানের পরিবর্তন ঘটাতে বাইরের এজেন্ট কর্তৃক কাজ করতে হয়, বুঝছো? এখন এই কাজ সিস্টেমে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে।
বিভব শক্তি বা কাজ আমরা নির্ণয় করতে পারি, আমরা এখন সেটা দেখব। ওকে, চলো। তো ফার্স্ট আমরা হেডিংস দিয়ে দিই। তড়িৎ ডাইপোলের জন্য কৃত কাজ বা বিভব শক্তি, এটা আমরা নির্ণয় করতে চাই। ওকে, তো একটু খেয়াল করো, এর আগে আমরা যে চিত্রটা দিয়েছি ঠিক সেম চিত্র আমরা এখানে নিয়ে আসতে পারি। আমরা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অঙ্কন করি, অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্র আমরা আঁকতে পারি। ধরে নাও এটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র। ওকে, তড়িৎ প্রাবল্যের দিক এদিকে। এখন আমরা এখানে একটা ডাইপোল সিস্টেম আনতে পারি। তো দেখো, এখানে ছিল পজিটিভ চার্জ, এখানে ছিল নেগেটিভ চার্জ। অবশ্যই ডাইপোল মোমেন্টের ডিরেকশন এদিকে, তাই না? আচ্ছা, এর মধ্যে কোণ ছিল হচ্ছে থিটা, তাই না? থিটা। এখন তুমি খেয়াল করো, এই ধরনের ঘটনাটা ঘটতে পারে। ধরে নাও এই অবস্থায় আছে, হ্যাঁ, এই অবস্থায় থাকতে থাকতে সিস্টেমটাকে এই অবস্থানে আনা হলো, মানে থিটা কোণে কি হলো, কৌণিক অবস্থান তৈরি করলো, কৌণিক সরণ ঘটলো। অবশ্যই কৌণিক সরণের ক্ষেত্রে কাজ হবে, তাই না? একটু খেয়াল করো, আমরা কিন্তু পড়েছিলাম যেটা মাইন্ড ইট, এখানে আমরা একটু লিখতে পারি। রৈখিক কন্ডিশনের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে আমরা কাজ শক্তি ক্ষমতার জন্য যেটা পড়েছি সেটা কি বলতো, W is equal Fs অথবা Fr, তাই না? Fx এটাও হতে পারে। এখন রৈখিক সরল রেখা বরাবর ছিল, তাই না? সরল রেখা বরাবর কৃত কাজ ওয়ার্ক W সমান সরল রেখা বরাবর প্রযুক্ত কোন বস্তুর উপর প্রযুক্ত বল এবং কি সরল রৈখিক সরণ, তাই না? কিন্তু যখন কোন সিস্টেমটা ঘুরতে থাকে, ঘূর্ণায়মান থাকে, তখন অবশ্যই ওই সিস্টেমের ক্ষেত্রে ঘূর্ণন কাজ সম্পাদিত হয়। তাহলে ঘূর্ণন কাজ অবশ্যই W। বল এখন আর রৈখিক বল কাজ করবে না, ঘূর্ণনের ক্ষেত্রে যে বল হয় সেটা হচ্ছে টর্ক, টাউ, রাইট? ঘূর্ণন বল। এবং দেখো, রৈখিক সরণ s যদি হয়, কৌণিক সরণ কিন্তু s না হয়ে হয় হচ্ছে কি বলতো, থিটা, তাই না? তাহলে
ক্ষুদ্রকে বড় করার প্রসেস কি বলতো? ইন্টিগ্রেশন। তাহলে আমরা কি করতে পারি বলতো? বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, পারি না? পারি। তাহলে যখন থিটা নট অবস্থান তখন কোনো সরণ হয়নি, কৌণিক সরণ হয়নি, তার মানে কৃতকাজ 0। যখন থিটা ঘুরে গেছে, রাইট, অর্থাৎ ডাইপোল সিস্টেমটা রোটেট করেছে, মুভ করেছে ঘূর্ণন কন্ডিশনে, সেক্ষেত্রে থিটা পরিমাণ মুভ করেছে, তাহলে কৃতকাজ কতটুকু হবে? W। ওকে, এখন আমরা এখান থেকে dw কে সমাকলন করলে, dw কে সমাকলন করলে আমরা কি পেতে পারি? W পেতে পারি। টাও সমান, দেখো আমি এদিকে লিখে রেখেছি PE sin θ। আচ্ছা, ওখানে নিয়ে যেয়ে বসিয়ে দিই, থিটা নট থেকে থিটা, PE sin θ dθ। আমাদের এখানে চলক কিন্তু থিটা, রাইট, ভেরিয়েবল থিটা। তাহলে W সমান PE, এই অংশটা বের হয়ে আসো, থিটা নট থেকে থিটা sin θ dθ। ওকে, W is equal PE। sin কে আমরা যদি সমাকলন করি, আমাদের জানা আছে মাইনাস cos θ, তাহলে থিটা নট থেকে থিটা। ওকে, তাহলে W is equal PE, তাই না? এই মাইনাসটাকে বের করে দিই, ভালো লাগবে, cos θ মাইনাস cos θ নট। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে W is equal PE cos θ নট মাইনাস cos θ। কারণ একটু তোমরা খেয়াল করো, এখানে মাইনাসে মাইনাসকে আমরা কি করলাম? ভেতরে প্রবেশ করে অপারেশন করিয়ে দিয়েছি। ওকে, তাহলে এই কন্ডিশন চলে আসলো। তাহলে এই যে আমরা কৃতকাজ পেলাম, এই কৃতকাজই হচ্ছে স্থিতি শক্তি, হ্যাঁ, সরি বিভব শক্তি হিসাবে, স্থিতি শক্তি ও বিভব শক্তি আমরা বলে থাকি। কত হয়? PE cos θ নট থিটা, সরি cos θ। এই পরিমাণ আমরা কি পেলাম? বিভব শক্তি পেলাম, তাই না? আচ্ছা, কিন্তু তোমরা এখানে কিন্তু জানা আছে যেটা, সেটা হচ্ছে P সমান কি বলতো? QD। যদি এই সিস্টেমের মধ্যকার দূরত্ব আমরা d ধরি, দুটি চার্জের মধ্যে দূরত্ব d ধরি, তাহলে P সমান আমরা QD বলতে পারি, পারি না? আচ্ছা, তাহলে এখান থেকে U সমান আরো কিছু আমরা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি বলতো? QDE cos θ নট cos θ। তারপরে আমরা আরো লিখতে পারি QE মিলে তৈরি হবে, দেখো কি, F, তাই না? তাহলে FD, কারণ আমরা জানি F সমান কত বলতো? QE, তাই না? QE, তাহলে আমরা কি QE সমান F লিখতে পারি। তাহলে F সমান কি? cos θ নট মাইনাস cos θ। এইভাবে আমরা কি করতে পারি? বিভব শক্তি বা কৃতকাজ নির্ণয় করতে পারি, তাই না? কোন ডাইপোল সিস্টেমের জন্য কৃতকাজ আমরা এইভাবে নির্ণয় করব, এবং যে কোনো গাণিতিক প্রবলেম সলভের জন্য এটা অনেক ইফেক্টিভ একটা ইকুয়েশন, সেটা আমরা দেখব। ওকে, আমরা তো অনেক পড়লাম, চলো একটা ছোট্ট গল্প দিয়ে আমরা আজকের লেকচারটা শেষ করি। ওকে, ইতি টানি। তো এখন তারা মার্কিন ধনকুব, মার্কিন ধনকুব, মার্কিন ধনকুব বলতে কি বোঝো আসলে? একজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অনেক ধন সম্পত্তির মালিক, রাইট? আচ্ছা, হ্যাঁ, এই ধরনের, ধরে নাও বিল গেটস, সবাই আমরা চিনি। বিল গেটসের ধরে নাও একটা কন্যা আছে, ধরে নাও, কারণ আমরা যেহেতু সায়েন্স পড়ছি, ধরাধরি আমাদের বিষয়। তো কন্যা আছে, নাম হচ্ছে মেরি গেটস, বয়স হচ্ছে 25 ইয়ার্স। হ্যাঁ, এমনি তো সুন্দরী, তার উপরে আবার একমাত্র সন্তান ধনকুবের।
তার অবশ্যই চলাফেরা অন্য ধরনের হওয়াই স্বাভাবিক, রাইট? তার ফ্রেন্ড আছে, ফ্রেন্ড সংখ্যা টেন্স টু 100, তার মানে 100 এর কাছাকাছি। সবাই কি মেরিগেটসকে পেতে মরিয়া, তার মানে সেরা ম্যাক্সিমাম যে ভালোবাসাটুকু আছে সব কি মেরিগেটসকে দিতে প্রস্তুত। কারণ কি এমনি সুন্দরী, আবার কি ধন সম্পদ তো কিছুটা লোভ থেকেই যায়। তো একদিন নাস্তার টেবিলে বিল গেটস তার কন্যাকে যেটা বলছে সেটা হচ্ছে, মা আমার তো অনেক, আমি বাংলায় বলছি, মা আমার তো অনেক বয়স হলো, কবে পটল তুলে পটলের ব্যবসায়ী হব, এই জন্য তোমাকে আমি একটা সুপাত্রস্থ করে আরামসে মরতে চাই। তোমার তো অনেক ফ্রেন্ড আছে, তুমি তাদের মধ্য থেকে জীবন সঙ্গী হিসেবে একজনকে তোমার মনের মতো বেছে নাও। বিল গেটসের মেয়ের যেটা উক্তি সেটা হচ্ছে, বাবা আমি পারবো না, কারণ কি সবাইকে আমার জন্য জীবন দিতে প্রস্তুত, তুমি বেছে দাও। ওকে, দায়িত্ব বিল গেটস নিয়ে নিয়েছে। এখন একদিন হলিডেতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে সবাইকে হাজির বিল গেটসের প্রাসাদে। বিরাট হল গেস্ট রুমে বসে আছে। সবার উদ্দেশ্যে বিল গেটস যেটা বলছে, দেখো তোমরা তো আমার কন্যাকে পেতে ইচ্ছুক, কিন্তু তোমাদের সবাইকে তো আমি জামাই বানাতে পারবো না, অনলি ওয়ান, রাইট? তবে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে, সাঁতার প্রতিযোগিতা। যে জিতবে তাকে আমি আমার জামাই বানাবো। ওকে, সবাই রাজি। সবাইকে কস্টিউম দিয়ে দেওয়া হয়েছে, সাঁতারের ড্রেস কস্টিউম পরে রেডি। সবাইকে নিয়ে সুইমিং পুলের ধারে চলে গেছে, সাঁতারের জন্য সবাই প্রস্তুত। তবে বিল গেটস মুখে বাঁশি নিয়ে যেটা কমেন্ট করছে বাঁশি বাজানোর পূর্বে, সেটা হচ্ছে, দেখো সুইমিং পুলের দিকে তোমরা তাকিয়ে দেখো, সুইমিং পুলে অসংখ্য কুমির। তো মনে রেখো এই কুমিরকে আজ থেকে 6 মাস যাবত কোনো খাবার দেওয়া হয়নি। এখন এই কথা শুনে কেউ কি ওই সুইমিং পুলে লাফ দিতে চাইবে? হঠাৎ করে ওর মধ্য থেকে কে যেন সুইমিং পুলে পড়ে সাঁতার দিয়ে ওপারে পার হয়ে চলে গেছে। যখনই ওপারে উঠে গেছে একজন, অনলি ওয়ান, ওই 100 জনের মধ্যে, প্রায় 100 জনের মধ্যে, তখন মেরি গেটস, বিল গেটসের কন্যা দৌড়িয়ে চলে গেছে, এই তো আমার বীর, এই তো আমার নায়ক, পেয়ে গেছি আমি। যখন ওই লোকের কাছে গেছে তখন ওই কি করেছে, এক লাথি দিয়ে মেরি গেটসকে দূরে সরিয়ে দিয়েছে। সরো তোমার বীর, তোমার নায়ক, আগে দেখি আমার পেছনে কে লাথি মেরে আমাকে সুইমিং পুলে ফেলে দিল। সুতরাং ও নিজে সুইমিং পুলে পড়তে চায় নাই, কে পেছন থেকে লাথি মেরে দিয়েছে, জীবন বাঁচানোর তাগিদে ওদিকে উঠে গেছে, মানে কুমির কে বুঝতেই পারে নাই পানিতে কেউ পড়েছে। তার মানে বিল গেটস বুঝলো আসলে ও আসল নায়ক নয়। কি করলো? সে মেরি গেটসকে অন্যত্র বিয়ে দিয়ে দিল। এখন ঘটনা, যে সুইমিং পুলে পড়ে ওইদিকে উঠে গেছিল সে দেখো রানীও হারালো, রাজ্যও হারালো। কারণ কি? কারণ হচ্ছে দুইটা জিনিসের তার মধ্যে অভাব ছিল। এক হচ্ছে ধৈর্য। তার মানে সে যদি উঠে গেছে, কোনো কারণে পড়ে গেছে, কেউ ফেলে দিয়েছে, যদি ধৈর্য থাকতো তাহলে কি রানী রাজ্য পেত। আর একটা যেটা, সেটা হচ্ছে তার রাগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল না, কারণ সে রাগান্বিত হয়ে কি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে দূরে লাথি দিয়ে। সুতরাং অবশ্যই এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের অবশ্যই কি ধৈর্যশীল হতে হবে এবং রাগ নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জন করতে হবে। এই দুইটা যদি তোমার মধ্যে থাকে অবশ্যই তুমি সামনের সকল বাধাকে কি ভেঙে দিয়ে সামনে এগিয়ে যেতে পারবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। সবার সুস্থ কামনায়।